ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ায় বাংলাদেশেরই উপকার হবে, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী। ভারতের বিরোধিতা করা বিএনপির দ্বিচারিতা, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ফের অবনতি, খারাপ থাকবে আগামী 4 দিন। সরকারের সাথে কাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক, কোটা বাতিলের আন্দোলনে শিক্ষার্থীরা। চেয়ারম্যান থেকে পিয়ন, দুদকের নজরে রাজুকের সাবেক বর্তমান অর্ধ শত কর্মকর্তা কর্মচারী। Sponsored by Aviva Finance Limited. এটি নিউজ দেখছেন। রাত 9টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নয়, খালেদা জিয়া, এরশাদ আর জিয়াই দেশ বিক্রি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ায় বাংলাদেশেরই উপকার হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। বিএনপি আমলে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতীয় পণ্যের বাজারে। বিএনপি নেতাদের ভারত বিরোধিতার কড়া সমালোচনা করে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানালেন, ভারত সফরে নরেন্দ্র মোদীকে নিজের চীন সফরের বিষয়ে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 8 জুলাই 4 দিনের সফরে চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 সপ্তাহের মধ্যেই পরপর ভারত ও চীন সফর। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। ভারত বিরোধিতা করে বিএনপির রাজনীতিকে দ্বিচারিতা বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। এই যে সিএনজি ট্যাক্সি চলে, এগুলো অবাধে আসা শুরু হয় কখন? বিএনপি যখন ক্ষমতায়। আরও অনেক ভারতীয় পণ্য, সেগুলো তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা এই ভারতের পণ্যের বাজারে রূপান্তর করেছিল বাংলাদেশকে। আমরা তা করিনি। আমরা সমগ্র পৃথিবী থেকে পণ্য আনি, সমগ্র পৃথিবীতে রপ্তানি করছি। ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। হ্যাঁ, তো ওনাদের তো দ্বিচারিতা। তো নিজের ঘরে ভারতের বউ ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা, এগুলো মানুষ হাসে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। গত 10-15 বছরে বাংলাদেশের আর্থসামাজিক, প্রযুক্তি ও কৃষি সহ অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অন্যদিকে তিস্তা ইস্যুতেও চীন জোরালো ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমেদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীনের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ BFRS আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মত দেন তারা। দেশে শিল্পায়নের জন্য চীনকে প্রয়োজন বলেও জানান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভারত ও চীনের সম্পর্ক তুলনার নয়, দু ধরনের সম্পর্ক। এ সময় চীন ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে চীনের ভিসা প্রাপ্তি আরও সহজ করতে হবে বলেও জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমেদ। The relationship between China and India, which is excellent, and even when it comes to TISTA, I will say there is an opportunity for both the countries to work together on TISTA. I think it's important that we start this TISTA project as quickly as possible, given that over 20 million people are affected every winter. Creating infrastructure for businesses, supplying raw material, technology transfer, এই সব কিছুতে চীন একটা খুব বড় ভূমিকা পালন করেছে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে এগ্রিগেন ইকোনমি থেকে একটা রাদার মোর ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতি ফের অবনতি ঘটেছে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। উত্তর জনপদেও বন্যার পদধ্বনি। ধরলা, ব্রহ্মপুত্র, মনু নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। সামনের 4 দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দফা বৃষ্টি বন্যার ভোগান্তিতে সিলেট অঞ্চল। জেলার 97 ইউনিয়নের 1176 গ্রাম প্লাবিত। পানিবন্দী 7 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ চরমে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, কিছুটা কমেছে নদ নদীর পানি। তবে শহরতলির ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের 9টি স্থান ভেঙে সদর উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভার পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, কত অসুবিধা। মৌলভীবাজার জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে। ঝুঁকিতে নদীর প্রতিরক্ষা বাঁধের 11টি স্থান। হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও লুকরা ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসত ভিটায় পানি ঢুকেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাবার থাকলে আমরা খাবার পাচ্ছি না, তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা থেকে? লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। জেলার 5 উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত। শেরপুরের নালিতাবাড়িতে ঢলের তোড়ে ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ। নিম্নাঞ্চল প্লাবিত, 2 শতাধিক পরিবার পানিবন্দী। ভারী বৃষ্টিতে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে। বারবারই আসে, দেখে, আশ্বাস দিয়ে যায়, এই ধরনের কোনো প্রতিফল পাচ্ছে না এই গ্রামের সাধারণ মানুষ। প্রবল বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে। রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ। ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আর ইতিমধ্যে মাইকিং করা কিন্তু হয়েছে এবং কিছু জনগণকে সরিয়ে আনা হয়েছে। যমুনা অববাহিকায় আরও 4 দিন বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো আমরা আপাতত দীর্ঘমেয়াদী বন্যার পরিস্থিতির আশঙ্কা করছি না, তবে এই আগামী 1 সপ্তাহ ব্যাপী আমাদের যমুনা নদী সংলগ্ন বিভিন্ন অববাহিকায় মৌসুমী বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার 3টি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। 2 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে যমুনা নদী কেড়ে নিয়েছে মানুষের আশ্রয়স্থল। বিলীন হয়েছে বিভিন্ন স্থাপনা সহ আবাদি জমি। হুমকিতে আরও কয়েকটি গ্রাম। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। প্রচণ্ড স্রোতে শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর এবং কৈজরি ইউনিয়নের বেশ কিছু গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে ঘরবাড়ি, জমি জমা সব হারিয়ে নিঃস্ব এসব এলাকার মানুষ। ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে রাস্তাঘাট, গাছপালা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। হারিয়ে যাচ্ছে বাপদাতার ভিটে মাটি, এমনকি কবরস্থান পর্যন্ত। হুমকিতে পড়া স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। ভাঙন রোধে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মানুষদের কি সরবরাহ হয়েছে
না আছে খাওয়া, না আছে দেওয়া, না আছে কোনো সমস্যা, মানে সব দিক দিয়ে সমস্যা। একে একে 3 ভাগে ভাঙা দিচ্ছি, কিন্তু জমি জমা তো নিয়ে যেতে পারিনি। জমি জমা যা আসলে সব সর্বশান্ত হয়ে গেছে। জায়গা বাসা লিখলে তো বাঁচতাম না, জায়গা নাই, বাসা নাই, মাইসের খেতে খেতে গড় পাঠাইছি। গত 3 বছর আগে ভাঙন রোধে 647 কোটি টাকার প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, এবার শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজের ধীরগতি। ঘর বাড়ি নদীর মধ্যে চলে গেছে, কিন্তু সবাই একটা আশায় আছিলাম যে 650 কোটি টাকার কাজ যেহেতু দিল, কাজ হবে। আশায় আশায় নদীর কান্দায় থাইকে আজকে আমার এই লোকগুনা পথের ভিখারি হয়ে গেছে। ভাঙন ঠেকাতে জরুরিভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শিক্ষাঙ্গনে অস্থিরতা প্রসঙ্গ। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের দাবিতে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সম্মানজনক সমাধান না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানাচ্ছেন শিক্ষকরা। আজ বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ছিলেন তারা। শিক্ষকদের লাগাতার আন্দোলনে অচল দেশের 35 পাবলিক বিশ্ববিদ্যালয়। এই অবস্থার পরিবর্তন হবে তখনই যখন তাদের চাওয়া পূরণ হবে, বলা হচ্ছে কর্মসূচি থেকে। বৃহস্পতিবার সেতুমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবেন, কিন্তু সে আলোচনায় তাদের সম্মান অক্ষুণ্ণ থাকছে কিনা সেটি দেখবেন। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের কর্মসূচি থেকে শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের স্বার্থ উদ্ধারে নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই তাদের এই আন্দোলন। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, 35টি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সকল শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনি আমাদের সাথে বসুন, আমরা গাণিতিক হিসাব দেব, তারপরে আপনি প্রমাণ করুন কতটা যৌক্তিক আমাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানানো হয় এ সময়। ওনাদের পেনশন পাইতে হলে 6 মাস অপেক্ষা করতে হবে। বুধবার সর্বাত্মক কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ছিল। এখন শিক্ষার্থীদের সেশন জট আমরা প্রায় জিরোর কাছাকাছি নিয়ে এসেছি। কাজে শিক্ষার্থীদের যতটুকু ক্ষতি হবে অবশ্যই আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে, প্রয়োজন বোধে আমরা উইকেন্ডে ক্লাস নিয়েও সেটা পুষিয়ে দেবো। কেবল শিক্ষকরা নন, এই আন্দোলনে আছেন বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও। যে টাকা কেটে নেবে, এই টাকাগুলো কোথায় যাবে তার জন্য সুনির্দিষ্ট কোনো ফান্ড প্রকাশ করে নেই। কিভাবে টাকাগুলো তাদেরকে ব্যাক দেবে? যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা লাগাতার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা যাব। শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী সবার এই আন্দোলনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। আন্দোলনের যৌক্তিকতা তারা অস্বীকার করছেন না, তবে তাদের ভোগান্তি যেন না হয় সে ব্যাপারে আন্তরিকতা চেয়েছেন সবার কাছে। কর্মসূচির কারণে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ, অনেকেই তাদের সার্টিফিকেট উঠানোর জন্য ঘোরাফেরা করতেছে। শিক্ষকদের দাবি, ছাত্রদের দাবি, যৌক্তিক দাবিগুলো যেন রাষ্ট্র মেনে নেয়। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। অন্যদিকে চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা সহ দেশের বেশ কটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের বিক্ষোভে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। বিকেল 4টা, হাজারো শিক্ষার্থীর স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। তাদের সবার দাবি চাকরিতে কোটা প্রথা স্থায়ীভাবে বাতিলের, মেধার মূল্যায়ন চান তারা। কোটার মাধ্যমে অযোগ্যরা এই দেশের শাসন কাজে বসবে না বা এই দেশের বা উপযুক্ত জায়গাগুলোতে বসবে না। আমাদের দাবি আসলে এটাই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে 5% দেওয়া উচিত, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটা দেওয়া এটা কিন্তু টোটালটাই অযৌক্তিক। ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বড় একটা সংখ্যা, এটা যেমন একটা বড় জায়গা
সরকার যদি চায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যাগুলো প্রকৃত সংখ্যা বের করে তাদেরকে যদি বের করতে পারে সেটা খুবই ভালো হবে। কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্রের পক্ষে কয়েকদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। যদি আমাদের পক্ষে রায় না আসে তাইলে আমরা রাজপথে আবার চলে আসব, আমাদের যে দ্বিগুণ শক্তি সেটা নিয়ে চলে আসব। আমরা যেহেতু ন্যায়ের পক্ষে রয়েছি, সত্যের পক্ষে রয়েছি, বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, শেষ হাসি আমরা সাধারণ শিক্ষার্থীরাই হাসতে পারবো। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান কর্মসূচি দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যায় আন্দোলনকারীরা। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর 2018 সালে চাকরিতে কোটা প্রথা বাতিল করে সরকার। তবে গত মাসে হাইকোর্ট কোটা পুনর্বহালের রায় দেন। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। বিএনপি এখন পরজীবী, তারা শিক্ষক আর কোটা আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ঢাকা জেলার আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, তাদের মুখে কোনো লাগাম নাই। বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। কখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অন্তত অর্ধশত সাবেক বর্তমান কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদ খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের মধ্যে সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত রয়েছেন। সবার বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ রয়েছে। তাওহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা 2-এর পরিচালক মোবারক হোসেন কয়েক বছর আগে ছিলেন অথরাইজ অফিসার। সে সময় তার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে। 1 বছর অনুসন্ধান শেষে মোবারক হোসেনের অবৈধ সম্পদের নানা তথ্য জানা যায়। তার গৃহিণী স্ত্রী শাহানা পারভিনেরও কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পায় দুদক। রাজুকের একজন পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তার বিরুদ্ধেও তার ওয়াইফের বিরুদ্ধেও। ওয়াইফ আসলে হাউস ওয়াইফ, তার কোনো ইনকাম নেই। তারপর সম্পদ কেন বাড়লো এখন তদন্ত করে দেখা হবে। তদন্ত যদি দেখা যায় যে ঘটনা সত্য প্রমাণ হয়ে গেল তাহলে আমরা চার্জশিট দেব। দুদক জানায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক ও বর্তমান অন্তত অর্ধশত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত চলছে। এদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানও। এদিকে পূর্বচর প্রকল্পে নীলা মার্কেট বেদখলের সহায়তার ঘটনায় অনুসন্ধান চলছে প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সহ রাজুকের 15 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। রাজুকের আরেক প্রভাবশালী প্রকৌশলী এএসএম রায়হানুল ফেরদৌসের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে দুদকের সমন্বিত ঢাকা কার্যালয়। আর কোটিপতি 10 কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে প্রধান কার্যালয়। আরো যেগুলো আছে সেগুলো তদন্ত চলতেছে, হয়তো বা অনুসন্ধান চলতেছে, যেগুলো যে পর্যায়ে আছে বিধি মোতাবেক চলতে থাকুক। আর যে শেষ হবে সেটা আমরা ব্যবস্থা নিব। রাজুক দুর্নীতিগ্রস্ত শুধু ট্রেডই না, অনেক প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। আমরা দুর্নীতিমুক্ত হতে পারিনি, তবে আমরা সব ক্ষেত্রেই সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে এবং চূড়ান্তভাবে প্রমাণ হলে আমরা চাষি। দুর্নীতি ও অনিয়মে জড়িত রাজুক কর্মকর্তা কর্মচারীদের উপর বিশেষ নজর রাখছে দুদক। তাওহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা। সাদিক এগ্রোর মোহাম্মদপুরের খামার থেকে জব্দ করা হলো বাংলাদেশে নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা প্রজাতির 6টি গরু। বুধবার দুদকের একটি দল মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন হাউজিং এলাকায় সাদিক এগ্রো খামার থেকে এসব গরু জব্দ করে। পরে তা হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে।
বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। 2021 সালে 18টি আমেরিকান ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে আনেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। কিন্তু এ জাতের গরু আমদানি নিষিদ্ধ থাকায় সেগুলো বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস। পরে গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের কাগজপত্রে ইতিমধ্যেই রমজানে 300 টাকা কেজি দরে 15টি গরুর মাংস দুস্থদের কাছে বিক্রি করার জন্য নিলামে বিক্রি করা হয়, জানেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। ব্রাহ্মা জাতের এসব গরু জবাই করে সাধারণ মানুষের কাছে বিক্রি করার কথা থাকলেও তা জীবিত পাওয়া যায় আলোচিত সাদিক অ্যাগ্রোর একটি খামারে। সেখান থেকে 6টি গরু জব্দ করে দুদক। আমেরিকা থেকে যে সকল গরুর মানে ব্রাহ্মা প্রজাতির গরুর যে একটা ইউনিক নাম্বার খোদাই করে প্রতিটা গরুর গায়ে লেখা আছে, ওই নাম্বার আর আজকে যেগুলো গরু আমরা পেয়েছি সাদিক এগ্রোতে, এই 6টা ষাঁড় এই নাম্বারে হুবহু মিল রয়েছে। দুদক জব্দ করা 6টি গরু আবারও হস্তান্তর করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নিরাপদ যাতায়াতে শিক্ষার্থীদের জন্য চালু হলো ডিএনসিসি স্মার্ট বাস সার্ভিস। নতুন চালু করা এই সার্ভিসে অ্যাপের মাধ্যমে অভিভাবকরা শিক্ষার্থীদের অবস্থান জানতে পারবেন। যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি কমানোর ওপর জোর দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাবা নিয়ে যায়, আবার যখন মাইক্রোতে যেতাম তখন হচ্ছে 30 মিনিট, স্কুল শুরু হতো আপনার 12টা 10, কিন্তু আমাদের তুলতো 10:30। নতুন স্কুল বাস শিক্ষার্থীদের জন্য অনেক দিনের সমস্যার সমাধান। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখান থেকে বিআরটিসি 3টি ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের পিক আপ এবং ড্রপ অফের জন্য ডিজাইন করা 3টি নির্দিষ্ট রুটে চলাচল করবে। ঢাকায় স্কুল বাস সার্ভিস বাস্তবায়নের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে 2011 সালে একটি পরিষেবা চালু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এবারে স্কুল বাস সার্ভিসে বিআরটিসির বাস ব্যবহারে অভিভাবকদের জন্য অ্যাপের মাধ্যমে বুকিং, ট্র্যাকিং, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসির জন্য ড্যাশবোর্ড, ট্রিপ ম্যানেজার, প্রতি বাসের সিসি ক্যামেরা এবং হটলাইন সাপোর্ট রাখা হচ্ছে। এ উদ্যোগ সফল হলে যানজট সমস্যার অনেকটাই সমাধানের পথ দেখছেন সংশ্লিষ্টরা। অ্যাপ ভিত্তিক স্মার্ট স্কুল বাস পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানেও চালু করার কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র। আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে এইটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। এলাকা ভিত্তিক রুট করে বিআরটিসিকে সার্ভিস পরিচালনার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, আবাসিক এলাকায় ভাড়া নিয়ে বছরের পর বছর স্কুল আর পরিচালনা করতে দেয়া হবে না। আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র ভাড়া নিয়ে বছরের পর বছর একটা বিদ্যালয় আপনারা পরিচালিত করবেন, আর সেখানে যারা সেই বিদ্যালয়ের মালিক তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন, আর আমার এলাকাবাসী সেখানে জীবন পর্যুদস্ত হবে, সেটা হতে দেওয়া যায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। এবারের বাজেটে মুনাফায় কর বসানোর প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে, যে কারণে ঈদের আগে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে ফের দরপতন। মুনাফার উপর কর আরোপ পুঁজিবাজারের জন্য নেতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম শুভর রিপোর্টে বিস্তারিত। এবারের বাজেটে শেয়ার বাজারে মুনাফার উপর কর বসানো হয়েছে জানিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা সমালোচনা। বাজার সংশ্লিষ্টরা এটি প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাজেট তা রয়ে গেছে। এদিকে বাজেট পাশের পর প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে দরপতন। মার্কেটের ভালো কোনো রাস্তা তৈরি করেন,
ভবিষ্যতে হবে বা এমন কিছু তারা তৈরি করে নাই, যার জন্য বাজেটের পরবর্তীতেই মার্কেট আরো ফল করছে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাজেটে প্রণোদনা রাখা হবে। পলিসি সাপোর্টের দরকার আছে, কারণ অনেক শেয়ার এই ধরেন এখন যে পজিশনে আছে এগুলি আপনার বায়ার নাই, কিন্তু অনেক শেয়ারের দামে অনেক ব্লু চিপ শেয়ার অনেক নিচে পড়ে রয়েছে। এটা কেন, এটা এরকম থাকবে কেন? এই কর আরোপটাকে যদি শিথিল করতো সরকার একটু টেকনিক্যালি, যে ঠিক আছে এই বছরটা ছাড় দিত, এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব আমাদের বিনিয়োগকারীর পক্ষ থেকে, ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষ থেকে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে যে একটা পদক্ষেপ নিয়ে আবারও শেয়ার বাজারের দিকে একটু হলেও প্রণোদনা দেখ, একটু হলেও ঘুরবার চেষ্টা করুক। বাজার থেকে বিনিয়োগকারী কমছে। গেল অর্থ বছরে পুঁজিবাজার ছেড়েছেন ৮২,৮১০ জন বিনিয়োগকারী। বাজেট পরবর্তী সময়ে বেশিরভাগ ব্রোকার হাউস অনেকটাই ফাঁকা। বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ কেন জানালেন ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম। গত ৮-১০ বছরে যতগুলি কোম্পানি আসছে বাজারে, সেগুলির কোনো কোম্পানি মোটামুটি ধরেন 70-80% কোম্পানি যেই প্রাইসে আসছে তার নিচে এখন অবস্থান করছে। তো তার মানে যে যখন বাজারে আসছিল, when the shares are floated, the pricing was not right. আমরা যে যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যাটলিস্ট একটা এক্সপেক্টেড লেভেলে না নিয়ে যেতে পারি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না নিয়ে যেতে পারি, সেখানে আমরা বিনিয়োগকারী পাওয়া যেমন মুশকিল, বিনিয়োগকারী পেলেও ধরে রাখা আরো বড় মুশকিল। অব্যাহত দরপতন এবং বিনিয়োগকারীদের অনীহায় পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। I am quite sure that we will see and the investors are coming back to the market again. আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। সড়কে খোরাখুরির বিড়ম্বনা থেকে যেন নিস্তার নেই রাজধানীবাসীর। আজ এক এলাকায় তো কাল আরেকটায়। অপরিকল্পিত উন্নয়নের যত্রতত্র খোরাখুরিতে ভোগান্তির মাঝেই যাতায়াত করতে হয় অধিকাংশ মানুষের। উন্নয়ন কর্মকাণ্ড যেন দুর্ভোগের কারণ না হয়, সেই দাবি স্থানীয়দের। মিরপুরের পীরেরবাগ এলাকার ৬০ ফিট সড়ক, প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কিছুদিন পর পর চালানো খোঁড়াখুঁড়িতে সড়কটির এখন বেহাল দশা। বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের মহাযজ্ঞ চললেও নেই স্থায়ী সংস্কারের উদ্যোগ। এই বর্ষায় খানাখন্দগুলো রূপ নিয়েছে বড় বড় গর্তে। জমেছে বৃষ্টির পানি, স্বচ্ছন্দে চলাচলের উপায় নেই। তার উপর খোঁড়াখুঁড়ির আবর্জনাগুলো ফেলা হয়েছে যেখানে সেখানে, এতেও বন্ধ রাস্তা। ময়লা আবর্জনা নিয়ে এভাবে রাখছে রাস্তার মুখে যে রাস্তা পানি জমে যায়। সামনের দিকে গেলে আরো ভাঙাচোরা পাওয়া যায়, যেটাতে রিক্সাতে উঠলেও যাত্রী রিক্সা থেকে পড়ে যায়। সাইডপুরের ওই মাথার দিকে লইয়া আপনার এই পঙ্গু হাসপাতাল পর্যন্ত অনেক গত্র আছে, অনেক মানুষের কষ্ট করতেছে। প্রতিটা দিনই 2 জন 4 জন 10 জন 20 জন এরকম অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি উল্টে যেতেছে। স্থানীয় কাউন্সিলরের দাবি খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। ডিসেম্বরে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, দেওয়ার পরে 3 মাস আমাদের কাজটা বন্ধ ছিল, যেহেতু ওই সময়টা নির্বাচন কমিশন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে এই কাজের সাথে আরো কিছু পারিপার্শ্বিক কাজ জড়িত আছে, সেই কাজগুলো ঠিকাদার করছে। এই সপ্তাহেই মাননীয় মেয়র যদি সময় দেয় আমাদেরকে, আমরা এই রাস্তার কাজে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। ধানমন্ডির জাফরাবাদেও একই রকম ভোগান্তি। ওয়াসার খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ পোহাচ্ছেন অফিস যাত্রী, শিক্ষার্থী সহ চলাচলকারীরা। দুর্ভোগ থেকে নিস্তার চান সবাই। অ্যাপার্টমেন্টে যে পানি সমস্যাটা ছিল ওইটা সলভ হয়েছে, যার কারণে আমি এইটুক ভোগান্তি মনে হয় আমি একটু সাফার করে নিতে পারছি। এই যে ভাঙছে না, এটা আর জীবনে ঠিক হবে না। আবার যখন ঠিক হয় তখন তার কিছু কয়েকদিন পর আবার ভাঙা হবে। খোঁড়াখুড়ি করে রাখছে, মাটি একবার কাঠে আবার উঠায়। এই ঈদের আগ থেকে এইগুলো চলতেছে, দীর্ঘতিতে কাজ চলতেছে আর কি। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সমন্বিতভাবে পরিকল্পনা হোক উন্নয়ন কাজের, এ প্রত্যাশা সবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ায় বাংলাদেশেরই উপকার হবে, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী। ভারতের বিরোধিতা করা বিএনপির দ্বিচারিতা, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ফের অবনতি, খারাপ থাকবে আগামী 4 দিন। সরকারের সাথে কাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক, কোটা বাতিলের আন্দোলনে শিক্ষার্থীরা। চেয়ারম্যান থেকে পিয়ন, দুদকের নজরে রাজুকের সাবেক বর্তমান অর্ধশত কর্মকর্তা কর্মচারী।
সাদিক এগ্রো থেকে ব্রাহ্মা জাতের আরও 6টি গরু জব্দ। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnews.com। এছাড়াও চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।